হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অ্যাডমিশন ম্যানেজমেন্টের কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে এবং টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। কে বলতে পারে হয়তো এবছর এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। চো দেরি না করে চলো আমরা শুরু করে দিই। আমরা যৌথ মূলধনী কোম্পানি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ এই অধ্যায়টা অনেক বেশি বড় এবং এখানে ইনফরমেশন কিন্তু অনেক বেশি রয়েছে। যে কোনো জায়গা থেকে আমাদের কিন্তু একটা এমসিকিউ হতে পারে। আর তোমরা সবাই জানো অ্যাডমিশনের ক্ষেত্রে একটা এমসিকিউর কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিট মিস হয়ে যায়। সো প্রতিটা এমসিকিউ, প্রতিটা শব্দ আমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, শুরুতে আমাদের কোম্পানির নগদ লভ্যাংশের পরিবর্তে সমপরিমাণ অর্থের যে শেয়ার ইস্যু করে তাই হচ্ছে বোনাস শেয়ার। আমাকে প্রথমে বলছে বোনাস শেয়ার, তাহলে বোনাস শেয়ারটা আসলে কি? বোনাস শেয়ার যদি আমি সহজে মনে রাখার জন্য বলি, কোম্পানি যখন শেয়ার হোল্ডারদেরকে মুনাফা দিবে নগদ অর্থ, সে নগদ অর্থ না দিয়ে কোম্পানি যদি নগদ অর্থের বিনিময়ে শেয়ার দিয়ে দেয়, মনে করো আমি একটা কোম্পানি থেকে 5,000 টাকা মুনাফা পাবো, কোম্পানি আমাকে নগদ অর্থ না দিয়ে কোম্পানি কি করলো, 5,000 টাকার সমপরিমাণ আমাকে শেয়ার দিয়ে দিল, সেটাকে আমরা কি বলবো? বোনাস শেয়ার। তাহলে কোম্পানি বোনাস শেয়ারকে যাকে তাকে দিবে? অবশ্যই না, সেই কোম্পানির শেয়ার হোল্ডার হতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বোনাস শেয়ারটা মনে রাখবো, নগদ অর্থের পরিবর্তে যে সমপরিমাণ অর্থের শেয়ার দেওয়া হয় সেটাই হচ্ছে বোনাস শেয়ার। আশা করি ক্লিয়ার। এই যে বোনাস শেয়ার ইস্যু করা হয় বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে, যারা বর্তমানে ওই কোম্পানিতে শেয়ার হোল্ডার থাকবে তাদের মধ্যেই কিন্তু বোনাস শেয়ার কি করা হবে, আমাদের ইস্যু করা হবে। বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন প্রচলিত। দেখো খুবই সহজ প্রশ্ন, 1994 সালের কোম্পানি আইন। তাহলে এভাবে প্রতিটা ব্যবসায়ীর কিন্তু আইন আমাদের জানতে হবে। যেমন এক মালিকানা ব্যবসায়ের কোনো আইন নেই। অংশীদারি ব্যবসায়ের আইন হচ্ছে 1932 সালের। তারপরে হচ্ছে সমবায়ের আইন হচ্ছে 2001 সালের। একইভাবে যৌথ মূলধনী কোম্পানির আইন হচ্ছে কত সালে? 1994 সালের। তাহলে দেখো প্রশ্ন কিন্তু অনেক সহজ হয়, কিন্তু আমাদের পরীক্ষার হলে আমরা কি থাকি, একটু নার্ভাস থাকি, যার কারণে আমাদের জানা প্রশ্নটাও সবচেয়ে বেশি আমরা ভুল করি। তাহলে কোম্পানি আইন কত সালে? 1994 সালের। স্মারকলিপির বিষয়বস্তু বা ধারা 6টি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল বা প্রধান সনদ বা প্রধান সংবিধান। এভাবেই কিন্তু প্রশ্ন আসে, যৌথ মূলধনী কোম্পানির প্রধান সনদ কি বা প্রধান সংবিধান কি? সঠিক উত্তর হচ্ছে স্মারকলিপি। এই স্মারকলিপির মধ্যে আমাদের ধারা আছে কয়টি? 6টি। সেই ধারাগুলো কি কি? দেখো, নাম ধারা, মূলধন ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, ঠিকানা ধারা এবং অবস্থান ধারা, এবং সর্বশেষে হচ্ছে কি? সম্মতি ধারা। তাহলে স্মারকলিপির বিষয়বস্তু কয়টি বা স্মারকলিপির ধারা কয়টি? স্মারকলিপির ধারা হচ্ছে 6টি। এখান থেকে আরো প্রশ্ন আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্য ধারা। তাহলে এই স্মারকলিপি থেকে 3টা প্রশ্ন আসতে পারে। যৌথ মূলধনী কোম্পানির প্রধান দলিল স্মারকলিপি। স্মারকলিপির বিষয়বস্তু বা ধারা কয়টি? 6টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা কোনটি? উদ্দেশ্য ধারা। ক্লিয়ার? আচ্ছা, যে কোম্পানির সংসদ বা রাষ্ট্রপতি কর্তৃক গঠিত, নিয়ন্ত্রিত বা পরিচালিত হয় তাকে সংবিধিবদ্ধ কোম্পানি বলে। যেমন জীবন বীমা কর্পোরেশন, বিআরটিএ, বিআরটিসি, বিসিআইসি, টিসিবি, ওয়াসা, রাউজো ইত্যাদি। তাহলে দেখো সংবিধিবদ্ধ কোম্পানি কাকে বলে, এবং এই যে তোমরা উদাহরণগুলো দেখছো এখান থেকে কিন্তু মূলত প্রশ্নগুলো আসে। এখন আসো, সংবিধিবদ্ধ কোম্পানি কি আসলে? সংবিধিবদ্ধ কোম্পানি মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, সংবিধিবদ্ধ কোম্পানি মানে সরকারি কোম্পানি। যে কোম্পানিগুলো সরকার গঠন করে, সরকার পরিচালনা করে এবং সরকার নিয়ন্ত্রণ করে, সেগুলো হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। যেমন তুমি দেখো বিআরটিএ, এগুলো সব সরকারি। বিআরটিসি, বিসিআইসি, ওয়াসা, এই যে আমাদের ঢাকা শহরে যারা পানি সাপ্লাই করে, ওয়াসা, রাউজোক, জীবন বীমা কর্পোরেশন, এগুলো হচ্ছে সবগুলোই সরকারি কোম্পানি। তাহলে আমরা মনে রাখবো সংবিধিবদ্ধ কোম্পানি মানে সরকারি কোম্পানি। ক্লিয়ার? তাহলে প্রশ্ন কোথা থেকে আসবে? এই যে উদাহরণগুলো থেকে আসবে, একটু পর মিলিয়ে নিও প্রশ্ন কোথা থেকে আসতেছে। এরপর দেখো, একটি কোম্পানির বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে 14 দিন পূর্বে অগ্রিম নোটিশ দিতে হয়। তাহলে কোম্পানি যখন বার্ষিক সাধারণ সভা করবে 14 দিন আগে বা 2 সপ্তাহ আগে নোটিশ দিয়ে জানিয়ে দিবে যে আমরা এই দিন আমাদের সভাটা বা আমাদের যে সভা রয়েছে সেটা কি হবে, আমাদের অনুষ্ঠিত হবে। তাহলে কয়দিন আগে দিতে হবে? 14 দিন আগে। এইটা থেকে এমসিকিউ আসবে, 14 দিন আগে। তাহলে এগুলো হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু লাইন বলা যায় পুরো অধ্যায় থেকে, যেখান থেকে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তারপরে হচ্ছে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের, সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। চলো আমরা মিলিয়ে নিই প্রশ্নগুলো কিভাবে আসে। শুরুতে দেখো, 1 নম্বরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 সেশনের প্রশ্ন। বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন প্রবর্তিত হয়। দেখো
কত সহজ প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে এগুলো কি কঠিন? আমরা কি এই প্রশ্নগুলোকে কঠিন বলতে পারবো? কত সহজ প্রশ্ন, শুধু জানতে হবে কোন টপিক থেকে প্রশ্ন আসবে এবং কোন টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে দেখো, আমরা জানি কোম্পানি আইন হচ্ছে 1913 না, কোম্পানি আইন 1947 না, কোম্পানি আইন 1972 না। তাহলে কোম্পানি আইন কত সালের? কোম্পানি আইন হচ্ছে 1994 সালের। ক্লিয়ার? দেখো প্রশ্নগুলো কি সহজ সহজ, এই প্রশ্নগুলো দেখে কিন্তু তোমার আলটিমেটলি কনফিডেন্স বেড়ে যাবে। প্রশ্ন তো সহজ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের টিকা এত কঠিন নয়। বুঝতে পেরেছো? এই প্রশ্নগুলো দেখে কিন্তু তোমার কনফিডেন্স বাড়বে। 2 নম্বর প্রশ্ন দেখো, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? তাহলে সংবিধিবদ্ধ আমরা মানে চিনেছিলাম কিনা? সংবিধিবদ্ধ মানে হচ্ছে আমাদের সরকারি কোম্পানি। তাহলে কোনটি সরকারি কোম্পানি? আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা তো সরকারি নয়। আমরা উদাহরণ পড়েছিলাম সরকারি কোম্পানিগুলো কি কি। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটাও সরকারি নয়। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটাও সরকারি নয়। এই যে দেখো, জীবন বীমা কর্পোরেশন, এটা হচ্ছে সরকারি। আরও আছে বিআরটিসি, বিআরটিএ, বিসিআইসি, ওয়াসা, রাউজক, এগুলো হচ্ছে কি সংবিধিবদ্ধ বা সরকারি কোম্পানি। এই কোম্পানিগুলো কারা চালায়? সরকার চালায়। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো 2 বার এসেছে, একবার না, প্রশ্নগুলো 2 বার এসেছে। সেজন্য আমি বারবার বলি, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ফরজ। কারণ ওইখান থেকে কিন্তু বিগত বছরের রিপিট চলে আসতে পারে, অথবা একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে হুবহু কিন্তু প্রশ্নটা চলে আসে। তাই মাস্ট, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছ, তোমরা প্রশ্ন ব্যাংক বাদ দিবা না একদম। 2000 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে, 2000 হোক, 1000 হোক, 3000 হোক, সবগুলো সলভ করবা। কোনটি স্মারকলিপির বিষয়বস্তু? দেখো স্মারকলিপি থেকে প্রশ্ন এসেছে, স্মারকলিপির বিষয়বস্তু কোনটি? আমরা কি শিখেছিলাম? স্মারকলিপির বিষয়বস্তু হচ্ছে 6টি। সে 6টি থেকে আমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটি স্মারকলিপির বিষয়বস্তু। 2020, 21 এবং 18, 19 রিপিট এসেছে প্রশ্নটা। তাহলে দেখো, শেয়ার হোল্ডারদের অধিকার, এটা তো আমাদের স্মারকলিপির বিষয়বস্তুতে ছিল না। তারপর পরিচালক নির্বাচন, এটাও তো আমাদের স্মারকলিপির বিষয়বস্তুতে ছিল না। লভ্যাংশ ঘোষণা, এটাও ছিল না। তাহলে স্মারকলিপির বিষয়বস্তুতে কি ছিল? এই যে দেখো, কোম্পানির উদ্দেশ্য, এবং এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। তাহলে আমরা আরেকটু মনে করার চেষ্টা করি। স্মারকলিপির ধারা 6টি, নাম ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, মূলধন ধারা, অবস্থান ও ঠিকানা ধারা, সম্মতি ধারা, 6টা ধারা। তাহলে এই 6টা ধারা থেকে দেখো প্রশ্ন কিভাবে আসে, নিচের কোনটি স্মারকলিপির বিষয়বস্তু, অথবা নিচের কোনটি স্মারকলিপির বিষয়বস্তু নয়, এভাবে কিন্তু আসতে পারে প্রশ্নগুলা। ওকে, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, 4 নাম্বার প্রশ্ন, বোনাস শেয়ার ইস্যু করা হয় ড্যাশদের মধ্যে। বোনাস শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়? আমরা পড়েছিলাম কিনা? আমরা বোনাস শেয়ার কি সেটাও চিনলাম, এবং বোনাস শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয় আশা করি সেটাও জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21, তোমরা একটু খেয়াল করে দেখো, 20-21 সেশনে এই অধ্যায় থেকে 3 থেকে 4টা প্রশ্ন চলে আসছে। এই অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ, একটা সেশনেও যদি 3 থেকে 4টা প্রশ্ন চলে আসে, তার মানে দেখো এতগুলো অধ্যায়ের ভিতর থেকে এই অধ্যায়কে বেশি ফোকাস করছে স্যাররা প্রশ্নের জন্য। তাহলে বোনাস শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়? পরিচালকদের মধ্যে ইস্যু করা হয় না, ডিবেঞ্চার হোল্ডারদের মধ্যে ইস্যু করা হয় না, জনগণের মধ্যে ইস্যু করা হয় না, শেয়ার হোল্ডারদের মাঝে কি করা হয়? ইস্যু করা হয় বোনাস শেয়ার। আর আমরা সবাই জানি বোনাস শেয়ারটা আসলে কি, শুরুতে আমরা আলোচনা করেছিলাম। আমাদের সর্বশেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, একটি কোম্পানির বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে কতদিনের অগ্রিম নোটিশ দিতে হয়? তাহলে আমরা পড়েছিলাম কতদিনের অগ্রিম নোটিশ দিতে হয়। 3 দিনের দিতে হয় না, 7 দিনের দিতে হয় না, 21 দিনের দিতে হয় না, মাত্র 14 দিন আগে নোটিশ দিতে হয়। যদি 14 দিন লেখা না থাকে, মনে করো 2 সপ্তাহ লেখা আছে, তাহলে আমাদের উত্তর কি? 2 সপ্তাহ। কারণ 2 সপ্তাহ মানে কি? 14 দিন। ক্লিয়ার? বুঝতে পেরেছি কিনা প্রশ্নগুলো কিভাবে আসছে দেখছো? তাহলে বারবার মনে রাখবা, প্রশ্ন কিন্তু কঠিন হয় না, আমাদের শুধু একটু ঠান্ডা মাথায় আনসার করতে হয় পরীক্ষার হলে গিয়ে। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। পরবর্তী আরও ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে হাজির হব। সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।